ত্রিপুরা এফেয়ার্স অ্যান্ড ব্লগ চ্যানেল পক্ষ থেকে সবাইকে আবার নমস্কার। আজকে আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশন নিয়ে আলোচনা করব। ইন্ডিয়ান কনস্টিটিউশন এবং পলিটি খুবই ইম্পর্টেন্ট পার্ট, আমাদের পরীক্ষা থাকবেই। তো কনস্টিটিউশন পার্ট স্টার্ট করার আগে আমাদের সিলেবাসটা দেখতে হবে, আমাদের প্রিলিমসে কী থাকবে। দেখুন, আমাদের কনস্টিটিউশন অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু পঞ্চায়েতি রাজ এবং আরবান লোকাল বডিজ থেকে 15 মার্ক থাকবে। তো এর জন্য আমরা পঞ্চায়েতি রাজ এবং আরবান লোকাল বডিজ যে যতগুলি পার্ট রয়েছে কনস্টিটিউশনের পুরো পার্টটাই আমরা কমপ্লিট করবো, সাথে পলিটি। ঠিক আছে, তো মিনসের তার সাথে সাথে মিনসের আমার 2 মানের কোশ্চেন আসবে। তো সেটা আমরা পরে যখন মিনস আসবে তখন আরও ভালো করে আলোচনা করব। তো এখন যারা রাখো মিনসে আমাদের কোশ্চেন থাকবে 2 মার্কের কোশ্চেন আসবেই। তো এর জন্য আমাদের এগুলিও করতে হবে। তো ছেড়ে আমরা আজকে করছিলাম যে আমাদের কনস্টিটিউশন কীভাবে তৈরি হয়েছিল, ইভলিউশন অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। আমাদের যে আইডিয়াটা কনস্টিটিউশন অ্যাসেম্বলি যেটা ফেম যে আইডিয়াটা দিয়েছিল প্রথমে, সেটা দিয়েছিল কমিউনিস্ট লিডার এমএন রয়। ঠিক আছে, এমএন রয় ফার্স্ট আমাদের যে আইডিয়া দিয়েছিল, দ্য আইডিয়া অফ দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি টু ফ্রেম দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ ফার্স্ট মোটেড বাই দ্য কমিউনিস্ট লিডার এমএন রয়। তারপরে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ডিমান্ড করেছিল কনস্টিটিউশন অ্যাসেম্বলির মধ্যে ফার্স্ট টাইম 1935-এ যে আমাদের কনস্টিটিউশন দরকার আমাদের ভারতবর্ষের। তো ব্রিটিশ গভর্নমেন্ট এটাকে অ্যাকসেপ্ট করেনি প্রথমে, তারপর তাদের তো যেটা ডিমান্ড, যে দ্য ব্রিটিশ গভর্নমেন্ট অ্যাকসেপ্টেড দ্য ডিমান্ড ইন ইটস অগাস্ট মাসে। ঠিক আছে, অগাস্টে অফারটা অ্যাকসেপ্ট করেছে, যে এর জন্য আমরা সেটাকে অগাস্ট অফার হিসাবে আমরা জানি। সেটা কবে? 1940 খ্রিস্টাব্দে 1940। 1935-এ আমরা ডিমান্ড করেছি, সেটা অ্যাকসেপ্ট করেছে 1940-তে। তখন ডিমান্ড অ্যাকসেপ্ট করার পরও তেমন কিছু করেনি। তখন যখন কনস্টিটিউশন চালু করবে ভারতবর্ষে, তো ব্রিটিশ গভর্নমেন্ট একটা টিমকে ভারতবর্ষে পাঠায়। ঠিক আছে, তো সার্ভে করার জন্য মেনলি। তো এর জন্য ক্রিস মিশন ভারতবর্ষে আসে। তো ওদের ডিমান্ড ছিল যে ওয়ার চলছে, ওয়ার্ল্ড ওয়ার 2 চলছিল, সেখানে ভারতের যে সোলজার সেগুলিকে এখানে সাপোর্ট করার জন্য ভারতবর্ষ, তাহলে ভারতবর্ষকে স্বাধীন করে দেবে, কনস্টিটিউশন তৈরি করে দেবে ভারতবর্ষে। কিন্তু সেটাতে রাজি হয়নি মহাত্মা গান্ধীজি। তো সেটাকে পোস্ট ডেটেড চেক নামে আমরা বলেছিল মহাত্মা গান্ধী। ঠিক আছে, কারণ সেটা নিয়ে জানার আগে আমাদের জানতে হবে ক্রিস মিশন আসলে কি, সেটা নিয়ে বিস্তারিত জানা দরকার। যে সেটা নিয়ে আমি বলছি যে ক্রিস মিশন আসলে কি। দেখুন, ক্রিস মিশন পরীক্ষাতে অনেক সময় আসে, দ্য এক্সামিন দ্য ব্যাকগ্রাউন্ড অ্যান্ড দ্য অবজেক্টিভ দ্যাট ওয়ার laid in the Chris Mission Plan 1942, the reason of its failure. তো মেনলি পরীক্ষাতে আসে এটা 4 মানের কোশ্চেন, TCS, TPS এবং IAS অফিসার যে এক্সাম হয়। দেখুন, অ্যাপ্রোচ, গিভ এ বিগ ব্যাকগ্রাউন্ড এবং অবজেক্টিভ, এবং ক্রিস মিশন মেনশনিং দ্য মেইন প্রপোজাল, কেন প্রপোজাল করেছিল, এক্সপ্লেন দ্য অবজেক্টিভ অফ কংগ্রেস, মুসলিম লীগ অ্যান্ড আদার গ্রুপস উইথ লেড টু ফেলিওর। এখন কথা হচ্ছে ইন্ট্রোডাকশন। In March 1942, a Chris mission headed by Stafford Cripps, ঠিক আছে, Stafford Cripps was sent to India with constitutional proposal to seek Indian support for World War II. তো আমরা সবাই জানি তখন ওয়ার্ল্ড ওয়ার চলছিল, ওয়ার্ল্ড ওয়ার 2 চলছিল। তো ভারত গভর্নমেন্টের সোলজারটা সাপোর্ট করার জন্য প্রথমে ক্রিস মিশন এসেছিল। তো আপনারা যদি আপনাদের সোলজারকে ওয়ারের মধ্যে দেন, তাহলে আমরা নেক্সট টাইম তোমাদের স্বাধীনতা ফিরিয়ে দেব। তো এই কথা বলেছিল। বিকজ অফ দিস রিভার্স সাফার্ড বাই ব্রিটেন ইন সাউথ ইস্ট এশিয়া, দ্য জাপানিজ থ্রেট টু ইনভেড ইন্ডিয়া সিমড রিয়েল নাও অ্যান্ড ইন্ডিয়ান সাপোর্ট বিকাম ক্রুশিয়াল। আমরা সবাই জানি যে জাপানের সাথে যুদ্ধ চলছিল। তো ব্রিটেন যে অ্যালায়েন্সের মধ্যে ছিল, ইউএসএ, সোভিয়েত ইউনিয়ন যেটা আমরা জানি, চাইনা, তো তারা অ্যালায়েন্স চেয়েছিল যে ইন্ডিয়া কোঅপারেট করার জন্য ওয়ার্ল্ড ওয়ারে। ইন্ডিয়ান ন্যাশনালিস্ট হ্যাড এগ্রিড টু সাপোর্ট, বিভিন্ন যে ন্যাশনালিস্ট রয়েছিল ওরা সাপোর্ট করেছিল প্রথমে টু দ্য অ্যালাইড অন এ কন্ডিশন দ্যাট সাবস্টেন্সিয়াল পাওয়ার ওয়াজ ট্রান্সফার্ড ইমিডিয়েটলি অ্যান্ড কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স উড বি গিভেন আফটার দ্য ওয়ার। ঠিক আছে, এই কথাটা ক্রিস মিশনে বলেছিল যে ব্রিটিশরা যদি ভারতবর্ষ সাপোর্ট করে ওয়ার্ল্ড ওয়ার 2-তে, তাহলে ভারতবর্ষের ইন্ডিপেন্ডেন্স এরা ফিরিয়ে দেবে, মানে স্বাধীনতা ফিরিয়ে দেবে ওয়ারের পরে। কিন্তু পরে এটাকে মহাত্মা গান্ধী ফিরিয়ে দেয়, ব্যাক করে দেয়, উনি অ্যাকসেপ্ট করেননি। এটাকে পোস্ট ডেটেড চেক বলেছিলেন তিনি, কারণ এটার কোনো গ্যারান্টি নেই যে আসলে ওরা ফিরিয়ে দেবে। এখানে তো আমাদের অনেক লস হবে, অনেক সৈন্য মারা যাবে। তার জন্য মেইন প্রপোজাল অফ দ্য মিশন, অ্যান ইন্ডিয়ান ইউনিয়ন উইথ এ ডোমিনেশন স্ট্যাটাস উড বি সেট আপ, ইট উড বি ফ্রি টু ডিসাইড ইটস রিলেশন উইথ দ্য Commonwealth and free to participate in the United Nations and other international bodies. After the end of the war, a constitution assembly would be convened to frame a new constitution. Members of this assembly would be
partly elected by the provincial assemblies through the proportional represented and partially nominated by the princes। ঠিক আছে, তো এটার মেন কথা ছিল যে এখানে মেনলি যে কনস্টিটিউশন গঠন করার জন্য যে যারা যারা যুক্ত থাকবে, মেনলি যে পার্টির লোক ছিল প্রভিন্সিয়াল যারা ইলেক্টেড হবে ওরা, আর যারা প্রিন্সেস যে স্টেটগুলি রয়েছে ওইখানে যারা কিং রয়েছে, প্রিন্স রয়েছে ওরা। হ্যান্স অল মেম্বার উড বি ইন্ডিয়ান্স। দ্য ব্রিটিশ গভর্নমেন্ট উড অ্যাকসেপ্ট দ্য নিউ কনস্টিটিউশন সাবজেক্ট টু condition any province not willing to join the union could have a separate constitution and form of a separate union। তাছাড়া the new constitution making body and the British government would negotiate a treaty to effect the transfer of power and to safeguard racial and religious minorities। তো এটা আমরা তো কিছু এখন পড়তে হবে না, আমরা যখন 4 মানে কোশ্চেন পড়বো তখন আমরা জানবো এখানে মুসলিম লীগের কি দায়িত্ব রয়েছিল, কংগ্রেসের কি দায়িত্ব রয়েছিল। তো সেগুলি তারপর কনক্লুশন মেইনলি জানতে হবে যে স্টেফোর্ড ক্রিপস রিটার্ন ফ্রম হোম লিভিং বিহাইন্ড এ ফার্স্ট্রেটেড অ্যান্ড embittered Indian people who thought still sympathizing with the victims of fascist aggression, felt that a existing situation in the country had become intolerable and that the time had came for a final assault on imperialism. The failure of the mission led to the nationwide the launch of the Quit India movement as Indians refused to support Britain in the war efforts। তো মেন কনক্লুশন হলো লাস্ট পর্যন্ত স্টেফোর্ড ক্রিপসকে ভারত ছাড়তে হলো ফার্স্ট স্টেশন নিয়ে, কেউ অ্যাকসেপ্ট করেনি। তো এর ফলে ভারতবর্ষের একটা এটা একটা সাকসেস বলতে পারুন, ভারত স্বাধীনতার মেন সাকসেসও বলতে পারুন। তারপর থেকে কুইট ইন্ডিয়া মুভমেন্টের যে স্টেপ সেখান থেকে স্টার্ট হয়ে যায়। তো এটা মেনলি একটা ব্রিটিশ গভর্নমেন্টের মিশন ছিল, ক্রিপস মিশন। তো তারপরে এসেছিলো সাইমন কমিশন, যেটা সাইমন গোবেক বলেও আমরা জানি। তো সাইমন কমিশনে বলা হয়েছিল যে কনস্টিটিউশন গঠন করার জন্য যে সার্ভে করা হচ্ছে, সেখানে সাইমন কমিশনের যতগুলি লোক ছিল, সদস্য ছিল, সবগুলি ব্রিটিশ। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে যখন কনস্টিটিউশন গঠন করা হবে এখানে তো ভারতবর্ষের লোক থাকা দরকার, লোকাল লোক থাকা দরকার। তো যারা থাকবে, যারা সব কিছু বুঝবে, একটা গ্রামের উন্নতি, একটা শহরের উন্নতি, যে যারা ওইখানে লোকাল লোক থাকে ওরাই তো বুঝবে না। তো মেন কথা ভারতবর্ষের কেউকে সাইমন কমিশনে নেওয়া হয়নি। তো সেটাকে একটা কালা আইন বলেও রাখা হয়। তারপরে তো কারণ কনস্টিটিউশন আমাদের হবে, আমরা এখানে থাকবো, আমাদের সংবিধান হবে, কিন্তু এখানে আমাদের কোনো সদস্য ছিল না। তো এর জন্য সাইমন গোবেক নামও নাড়া উঠেছিল। লাস্ট পর্যন্ত সেটাও অসফল হয় ব্রিটিশ দ্বারা। তারপরে নতুন যে কনস্টিটিউশন অ্যাসেম্বলি তৈরি হয়েছিল সেটা কত খ্রিস্টাব্দে হয়েছিল 1946। তো এটা আমাদের জানা দরকার। তো দ্য ক্রিপস মিশন in 1942 came into India with a draft proposal, but the Muslim League did not accept it as it wanted the division of India. Finally, the cabinet mission came out with a compromise formula which constituted the Constitutional Assembly in November 1946. The Constitution Assembly যে গঠন করা হয়েছিল কত খ্রিস্টাব্দে? The first meeting of the Constitution Assembly was convened on December 9 তারিখ 1946 with সচিন্দ্রনাথ সিনহা দ্য ইন্টারিম প্রেসিডেন্ট। ঠিক আছে, তো এটা পরীক্ষা তো অনেক সময় আসে, তো এটা আমাদের জানা দরকার। দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি ওয়াজ সেট আপ ইন November 1946 অ্যাজ পার দ্য প্ল্যান অফ ক্যাবিনেট মিশন। দ্য টোটাল মেম্বার ইন দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি 389 জনের একটা অ্যাসেম্বলি গঠন করা হয়েছিল। 292 ছিল ব্রিটিশ প্রভিন্স। ঠিক আছে, এটা জানা দরকার। 4 ফ্রম চিফ কমিশনারি এরিয়াস, আর 93 ছিল আমাদের প্রিন্সি যে স্টেটগুলি ছিল, প্রিন্সি স্টেটগুলি। 93 ফ্রম প্রিন্সলি স্টেটস। অন December 13, 1946 জওহরলাল নেহরু মুভ দ্য হিস্টোরিক অবজেক্টিভস রেজুলেশন ইন দ্য অ্যাসেম্বলি। ঠিক আছে, তো এটা একটা খুবই ইম্পর্টেন্ট। ইট প্লেজড টু মেক ইন্ডিয়া অ্যান ইন্ডিপেন্ডেন্ট সোভারিন ইউনিয়ন স্টেটস। তো এটা একটা খুবই ইম্পর্টেন্ট। সোভারিন ইউনিয়ন স্টেট বলতে আমরা বুঝি যেটা সার্বভৌম ইউনিয়ন রাষ্ট্র হিসাবে। তারপর যেটা কনস্টিটিউশন অ্যাসেম্বলি গঠন করেছিল, যেখানে কমিটি গঠন হয়েছিল। তো কনস্টিটিউশন অ্যাসেম্বলি ফর্ম ডিফারেন্ট টাইপস অফ কমিটি ফর ফ্রেমিং দ্য কনস্টিটিউশন। সাম ইম্পর্টেন্ট কমিটিস অ্যান্ড দেয়ার চেয়ারম্যান ওয়ার ফলোস। ঠিক আছে, ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। অনেকবার পরীক্ষাতে আসে, মুখস্থ করে রাখবে। রুলস অ্যান্ড প্রসিডিউর কমিটি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আর কমিটি অন ন্যাশনাল ফ্ল্যাগ জে.বি. কৃপালিনী। প্রভিন্সিয়াল কনস্টিটিউশন কমিটি সর্দার প্যাটেল। ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি জে.এল. নেহরু। তারপর কমিটি অন ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড মাইনরিটিস সর্দার প্যাটেল। তো ফাইনাল রিডিং অফ দ্য ড্রাফট ওয়াজ কমপ্লিটেড অন
26 November 1949 and the constitution was declared as passed. The constitution came into full operation with effect from 26 January 1950. ঠিক আছে, এটা পরীক্ষাতে আসে। the constitution fully operation স্টার্ট হয়েছিল কত খ্রিস্টাব্দে? সেটা 26 জানুয়ারি 1950 খ্রিস্টাব্দে। the constitution assembly took 2 years 11 month 18 days to frame the constitution. আমাদের কনস্টিটিউশন গঠন করতে, মানে পুরো কনস্টিটিউশনটা লিখতে, তৈরি করতে আমাদের 2 বছর 11 মাস 18 দিন সময় লেগেছিল। এটা পরীক্ষাতে অনেকবার আসে। অরিজিনালি দ্য কনস্টিটিউশন হ্যাড 22 পার্টস, 22টা পার্ট রয়েছে কনস্টিটিউশনের। আর্টিকেল রয়েছে 395টা এবং 8 শিডিউল রয়েছে। ঠিক আছে, তারপরে শিডিউল তো আরও বেড়েছে পরে। আমাদের এখন যে বর্তমানে যেটা যে প্রেজেন্টলি ইন ইট কনসিস্ট অফ মোর দেন 448 আর্টিকেলস ডিভাইডেড ইন্টু 25 পার্টস এবং 12 শিডিউলস। ঠিক আছে, তো প্রথমে যখন কনস্টিটিউশন গঠন হয়েছিল তখন আমাদের শিডিউল ছিল 8টা আর আমাদের আর্টিকেল ছিল 395টা, 22টা পার্টে ছিল। এখন প্রেজেন্টলি 448টা আর্টিকেল রয়েছে, 25টা পার্টে এবং 12টা শিডিউল রয়েছে। তো এইগুলি আমাদের পরীক্ষাতে আসতে পারে, আসে, আমাদের সেগুলি জানা দরকার। তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের মধ্যে যখন আমাদের কী কী আসে, হু ওয়াজ নট এ মেম্বার অফ দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি। তো সঠিক উত্তর হবে কি, সেটা মহাত্মা গান্ধী নাকি ডক্টর রাজেন্দ্র প্রসাদ নাকি সর্দার প্যাটেল নাকি জিবি মেভালঙ্কর। তো এটা আমরা সবাই জানি মহাত্মা গান্ধী ছিলেন কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে, উনি জয়েন করেনি। ওয়াজ নট এ মেম্বার অফ দ্য কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি। মহাত্মা গান্ধী ওয়াজ নট রিয়েলি সাইডলাইন ফ্রম দ্য কনস্টিটিউশন ফ্রেমিং। হি ওয়াজ নট বি এ পার্ট অফ এনি ফর্ম অফ গভর্নমেন্ট। হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ কনস্টিটিউশন অ্যাসেম্বলি? সেটা হলো আমাদের, আমরা জানি ডক্টর রাজেন্দ্র প্রসাদ হলো আমাদের কনস্টিটিউশন অ্যাসেম্বলির প্রেসিডেন্ট। মেইনলি মহাত্মা গান্ধী কিছু কনস্টিটিউশন গঠনের সময় যে আমাদের ডক্টর বি.আর. আম্বেদকর লগে কথা হবে কতখানি মিল হয়নি। উনি যে সেপারেট রিজার্ভেশন সিস্টেম চেয়েছিলেন, যারা শিডিউল কাস্টে পড়ে, শিডিউল ট্রাইবে, ওদের জন্য রিজার্ভেশন চেয়েছিলেন, সেইগুলি মহাত্মা গান্ধীর সঙ্গে কথাবার্তা মিলেনি। তো উনি চাইনি, উনি একরকম চেয়েছিলেন, উনি একরকম চেয়েছিলেন। তো এর জন্য উনি এত বেশি যুক্ত ছিলেন না কনস্টিটিউশনে। দ্য ড্রাফটিং অফ দ্য কনস্টিটিউশন ওয়াজ কমপ্লিটেড অন, সেটা হলো 26 নভেম্বর 1949। সবগুলি পরীক্ষাতে এসেছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমাদের জানতে হবে। আর হু প্রেসিডেন্ট ওভার দ্য ইনঅগ্রাল মিটিং অফ দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া? তো সেটা হলো ডক্টর শচীন্দ্রনাথ সিনহা। তো এগুলি আমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন, আমাদের পরীক্ষাতে আসে যে কনস্টিটিউশন সম্বন্ধে। তো এগুলি আমরা আর পড়বো আস্তে আস্তে ধীরে ধীরে। তো মেজর কমিটিস অ্যান্ড চেয়ারম্যান, ড্রাফটিং কমিটি বি.আর. আম্বেদকর, ইউনিয়ন পাওয়ার কমিটি জওহরলাল নেহরু, ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি জওহরলাল নেহরুই ছিলেন, প্রভিন্সিয়াল কনস্টিটিউশন কমিটি বল্লভভাই প্যাটেল, আর অ্যাডভাইজারি কমিটি অন ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড মাইনরিটিস বল্লভভাই প্যাটেল, রুলস অফ প্রসিডিউর কমিটি রাজেন্দ্র প্রসাদ, স্টেট কমিটি জওহরলাল নেহরু। ঠিক আছে, আর স্টিয়ারিং কমিটি রাজেন্দ্র প্রসাদ, আর কমিটি ফর দ্য ফাংশন অফ দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি জিবে মাভলঙ্কর, হাউস কমিটি বি পট্টাভাই সীতারামাইয়া, আর অর্ডার অফ বিজনেস কমিটি কে.এম. মুন্সি। তো এগুলি আমাদের মেইন যে মেম্বার ছিলেন মেজর কমিটি এবং চেয়ারম্যানের। তো এগুলি আমরা পড়বো নেক্সট ভিডিওতে। আমরা ফিচার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন নিয়ে আলোচনা করব। তো এটা জাস্ট আমরা শুরুয়াত করেছি কনস্টিটিউশন নিয়ে। তো তোমাদের যদি মেটেরিয়াল দরকার হয়, ফুল মেটেরিয়াল আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রেখেছি, ওখান থেকে পড়তে পারবা। যখন আমি ভিডিও স্টার্ট করবো তোমরা পিডিএফ খুলে পড়তে পারবা, তাহলে ইজি হবে, ডিসকাশন হয়ে যাবে নিজেদের মধ্যে। তো অনেকটা জিনিস মনে থাকবে এভাবে ডিসকাশন করে পড়লে। তো ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে ডাউনলোড করে পড়তে পারো। ঠিক আছে, তো এই বলে আজকে ভিডিও এখানে সমাপ্ত করছি। সবাই ভালো থাকুন, নমস্কার।